আমরা আমাদের যে অবস্থান কর্মসূচিটি ছিল সেটিকে আমরা তুলে নেই কিন্তু একটু শিথিল পর্যায়ে রেখেছি আলোচনা করার জন্য। আমরা এই জায়গা থেকে আমরা 10 জন প্রতিনিধি পৌর প্রশাসনের সাথে কথা বলতে যাবে। তারা যে প্রস্তাবগুলো আমরা অতীতে দিয়েছি সেই প্রস্তাবগুলোর সাথে তাদের কাছে দেবে এবং তারা কি বলে সেটি যদি আমাদের সাথে কথা মিলে তাহলে আমরা অবশ্যই তাদের সাধুবাদ জানাবো। কিন্তু যদি আমরা যে দাবিটি করেছি সেটির সাথে যদি পৌর প্রশাসনের দাবি না মিলে তাহলে আমাদের পরবর্তীতে আমরা কর্মসূচি আমরা এই পৌর নাগরিকদের এই সমস্যাটা আসলে স্থায়ী কোনো সমাধানে যেতে পারবে? আসলে বিষয়টা হলো, আমিও এই পৌরসভার একজন নাগরিক, আমিও কিন্তু সমস্যাগুলো সম্বন্ধে একেবারে ভালোভাবে উপলব্ধি করি। আপনি রাত্রের বেলা যখন যাবেন তখন স্ট্রিটে একটি লাইটও পাবেন না। আপনি যখন রাস্তাঘাট দিয়ে হাঁটবেন, যদি রিক্সা দিয়েও যান আপনার কোমর ধরে যাবে। আপনি ড্রেনেজ ব্যবস্থা বলেন, যাই কিছু বলেন, একেবারে পুরো একটি শহরকে যেভাবে শহরায়ন করা উচিত ছিল, আধুনিক শহর হিসেবে গড়া দরকার ছিল, সেই প্রতিটা জায়গাতেই কিন্তু আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি অতীতে। এই শহরটিকে যদি এই সময় আমরা পরিকল্পিতভাবে না করতে পারি তাহলে আগামী দিনের এই নাগরিকদের আরো বেশি ভুগতে হবে। তাই আশা করি যে এখনই সময় যে আমাদের সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এমন একটি পরিকল্পনা করা যেটি দিয়ে আমরা একটি সুন্দর শহর করতে পারি, একটি আধুনিক শহর বিনির্মাণ করতে পারি। মুন্সিগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে যে অস্বাভাবিক কর বৃদ্ধি করা হয়েছিল সেটার প্রতিবাদে আজকে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম পৌরসভার এই জায়গাতে। তো এই কর্মসূচি ঘোষণা করার পরে গতকাল রাতে মুন্সিগঞ্জ পৌরসভার যিনি প্রশাসক তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা আলোচনার জন্য আমাদেরকে আহ্বান জানায়। যেহেতু আমরা বরাবর সবসময় চাচ্ছিলাম যে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের জন্য, সেই জায়গা থেকে আমরা তাদের আলোচনাকে স্বাগত জানিয়ে আমাদের আজকে যেই অবস্থান কর্মসূচি ছিল সেটিকে আমরা শিথিল রেখে তাদের সাথে আমরা আলোচনায় বসেছিলাম এবং মুন্সিগঞ্জ পৌরসভার যিনি প্রশাসক তার সাথে আমাদের যে আলোচনা হয়েছে সেটিতে আমরা আশা রাখি যে সহনশীল পর্যায়ে রেখেই এই কর বৃদ্ধির যে বিষয়টি সহনশীল পর্যায়ে রেখেই কর নির্ধারণ করা হবে। এই করটি পৌর নাগরিকদের উপর কি ধরনের প্রভাব ফেলেছে আপনি কি মনে করছেন? এই বিষয়টি আসলে নাগরিকদের জীবন যাত্রার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে প্রভাব ফেলে। একজন যেমন ভাড়াটিয়া যিনি আছেন তার বাড়ি ভাড়াও কিন্তু এর সাথে সাথে বাড়বে। অন্যান্য যিনি দোকানদাররা বিক্রি করছেন সেটার মধ্যে এক ধরনের প্রভাব পড়বে। আপনি সমস্ত জীবনযাত্রার মধ্যেই কিন্তু এই কর বৃদ্ধিটার একটি প্রভাব নানাভাবেই পড়বে। অতএব আমরা চাই যে ঠিক আছে, কর অবশ্যই আমরা জানি যে করটা কি জন্য দিতে হয়, করটার প্রয়োজনীয়তা কি, একটি কর দেওয়ার জন্য আমরা উৎসাহিত করি। কিন্তু সেই করটি যদি হুট করে অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়ে যায় এবং সেটি মানুষের জন্য অনেক বেশি প্রেশার হয়ে যায়, তখন সেটাকে আমরা অবশ্যই একটি সহনশীল পর্যায়ে রেখেই বৃদ্ধি করার পক্ষে কথা বলি এবং সেই বিষয়টি আমরা এই জায়গায় উপস্থাপন করেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে সহনশীল পর্যায়ে রেখেই এই আলোচনার মাধ্যমে তিনি এটি সমাধান করবেন। একটু যদি ছোট করে ব্যাখ্যা দিতেন যে আগে অতীতে কি পরিমাণ কর দিতেন, এখন করটা কত গুণ বেড়েছে, এটা আসলে কিভাবে প্রভাব সৃষ্টি করছে? যেমন আমাদের একজনের কর এসেছে ওনার বাসা ভাড়া দোকানে ২৭,০০০ টাকা এর পূর্বে দিয়েছে। এবার তার করটি এসেছে ৮৬,০০০ টাকা। হ্যাঁ, আমরা সেটা এবারে না বাড়িয়ে আমরা যদি ধাপে ধাপে বাড়াই তাহলে সেটা কি সহনশীল পর্যায়ে থাকে, সেভাবে আমরা প্রস্তাবগুলো রেখেছি। এখন আপনার কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে তারা আজকে যে কথা বলেছে তাতে আমরা আশা করি যে তারা একটি সুষ্ঠু সমাধানের দিকে যাবে, যাতে সহনশীল পর্যায়ে এই করের বিষয়টি রেখেই তারা সিদ্ধান্ত কর নির্ধারণ করবে। পৌরসভার মানুষ তো অনেক দিক থেকে সুবিধা পাচ্ছিল, তারা কর পরিশোধ করেও প্রাপ্ত সুবিধা পাচ্ছে না। আপনি কি আশা রাখেন কিনা এই যে কর বৃদ্ধি করা হয়েছে বা এটা মূল্যায়ন করা আমাদের 7 জন করে প্রতিনিধি, তার কতটা কষ্ট হলে 35 টাকা দিতে হবে।